অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় স্বাগত জানালো ছাত্রদল। পোষ্যকোটা সামনে রেখে ভোট পেছানোর অভিযোগ শিবিরের। শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। পোষ্যকোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিকূল পরিস্থিতি নির্বাচন পেছাতে বাধ্য করেছে। কোনো দল বা মতাদর্শের পক্ষে নয় কমিশন। আমরা ১৬ অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে রেষারেষিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু। অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর ভাষণে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের এজেন্ডা। এবং টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা। সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে জিম্মি করে অর্থ আদায়। অভিযানে ৮৪ ভুক্তভোগী উদ্ধার, আটক ৩। দিনভর উত্তেজনা অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর। দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও শিবির সমর্থিত প্যানেল বলছে পোষ্যকোটা ইস্যু সামনে রেখেই ভোট পেছানো হয়েছে। এদিকে আগামীকাল আবারও শাটডাউন কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস। রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে ছাত্র শিবিরের এ স্লোগান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ভোট গ্রহণ। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ২.৫ ঘন্টার জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের দাবিতে বিক্ষোভ করেন শিবির সমর্থিত প্যানেল। সকল বিষয় উপেক্ষা করে সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, পোষ্যকোটা ইস্যু সামনে রেখে নির্বাচন পেছানো হয়েছে। পোষ্যকোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরে নির্বাচন পেছানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিবির সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রাকসু নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল সহ ৫টি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানায় ছাত্রদল সহ ৫টি প্যানেল। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। রাকসু নির্বাচন হবে সকল স্টেক হোল্ডারদের নিয়ে। আমরা চাই যারা এখানে প্রার্থী হয়েছে তাদের নিশ্চয়তা দিব আমরা ছাত্রদল। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। আগামী ১৬ তারিখ যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে একটা সুন্দর রাকসু নির্বাচন করতে পারি। এদিকে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। কোনো দল বা মতাদর্শের পক্ষে কাজ করছে না বলে জানান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। আমরা ১৬ অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি, তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ। উপ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সময় সংবাদ, রাজশাহী। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো এবং একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ করেন তারা। অনিয়মের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনের দিন ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নানা অসঙ্গতির কথা লিখিতভাবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে। প্রায় 2 সপ্তাহ পর সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খোদ পোলিং অফিসাররাই নির্বাচনের আচরণবিধি জানতেন না বলে অভিযোগ করে ছাত্রদল বলছে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ মবের মুখে ঠেলে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের পাশাপাশি বেশ কিছু শিক্ষক ও বিএনসিসি সহ কর্তৃপক্ষের নানা ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা জানিয়েছে এনসিপি। বিকেলে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামাতের রেষারেষির কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল সোমবার বিকেলে সিইসির সঙ্গে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা জানান, নিবন্ধন ইস্যুতে ইতিবাচক সাড়া মিললেও প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট করবে না এনসিপি। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। আমরা স্বতন্ত্র। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েই শঙ্কা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চায় বিএনপি। এনসিপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে তার দলের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। বিএনপি সত্যিকারভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়ার জন্য, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন চাই। এখানে আমাদের কোনো ধরনের অন্য রকমের কোনো ইচ্ছা নাই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। তারা বলছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ।
আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে, পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন, তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। শেখ হাসিনা পারেনি, এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে তারাও সেই জিনিসটি করতে পারবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝেই প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামিক দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতারা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজু কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো তো ইসলামের পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়, আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয় তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আমার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন নাকি আপনি আপনার হিজিমনি দেখাচ্ছেন না? এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন, তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কি কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়ব। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব নেতৃত্ব জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ
বিগ ব্রাদারলি অ্যাটিচিউড আমাদের থাকবে না, এটা আমির জামাতও বলেছেন, এবং আমরা এটা আচরণে এটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন প্রফেসর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী, এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে চক্রটি। অভিযানে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় ৪ জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে ৭২ ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের ২ সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় ৩টি অস্ত্র, ৩ রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। গহীন জঙ্গল এবং
আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসবে। চক্রটি নানাভাবে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নেয় পাহাড়ের গোপন আস্তানাগুলোতে। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। গুদামে লেগে গেল জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুমান 122, যা সহনীয়, আর্দ্রতা 86। সিলেট বিভাগে বায়ুর মান 84, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91%। খুলনা বিভাগের বায়ুমান 53, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। বরিশাল বিভাগে বায়ুর মান 68, এটি সন্তোষজনক, আর্দ্রতা 91। রংপুর বিভাগের বায়ুমান 105, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 89। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 84, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 53 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 122। দেশে ডেঙ্গুর প্রকোপ কমে ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবার মৃত্যু হার বেশি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রোববার 24 ঘন্টায় ডেঙ্গুতে 12 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু। এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে আসে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, এবছরের সবচেয়ে বেশি মৃত্যুর হার 20 থেকে 30 বছর বয়সী রোগীর। 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা চিকিৎসক কমিটি গঠন করা হচ্ছে। এক রোগীকে একাধিক ডাক্তার নয়, এক ডাক্তারই দেখবেন। ডেঙ্গুর জন্য আমরা ফিক্সড মেডিকেল টিম করেছি, যে যত ডেঙ্গু রোগী ভর্তি হবে তারা এই যে নির্দিষ্ট যে 10 জন 12 জন মেডিকেল টিম বা বিশেষজ্ঞ সমন্বয় যে টিমটা আছে তারা চিকিৎসা দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত বছরের তুলনায় মৃত্যু হার কম হলেও এবার আক্রান্তের সংখ্যা অনেক বেশি। মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। মৃত্যু ঝুঁকি কমাতে জ্বর হলে অবহেলা নয়, বাধ্যতামূলক পরীক্ষার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কন্ট্রোল শরীরের সিস্টেমগুলো যদি কাজ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।